সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ক্লাস অনলাইন ক্লাসে। তো ক্লাসের জন্য তোমরা খাতা কলম বই নিয়ে তোমরা সেটের সামনে বসে যাও এবং ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য মানসিকতা তৈরি করো। তো ক্লাসে যাওয়ার আগে আমি যে সমস্ত শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আমার এই ক্লাসটি দেখছেন, তাদের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাথে সাথে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি দুই একটি কথা বলবো। বর্তমান প্রায় আমাদের 7-8 মাস ধরে ক্লাস হচ্ছে না। আপনার ছেলে মেয়ে যেভাবে নিয়মিত স্কুলে যেত, শিক্ষকরা খবর রাখতো, এখন কিন্তু সেই সুযোগটুকু নাই। সুতরাং আপনার সন্তান যেন ঠিক মতন চলাফেরা করে, ভালো ভালো কাজের সাথে থাকে, সেই দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে। সন্তানকে ধর্মীয় অনুশাসনে মানুষ করুন, স্ব ধর্মের উপরে তাকে রাখার চেষ্টা করুন, শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। সাথে সাথে খবর রাখুন যে সে কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে, কত সময় থাকছে, এদিক খেয়াল রাখুন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা তো দেখছেন বর্তমান যুগে, বর্তমান সময়ে ছেলেমেয়েরা বিভিন্নভাবেই বিভিন্ন অসৎ সঙ্গের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে এবং দেখেন সেই ফ্যামিলিগুলো সেই ছেলেমেয়ের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনার সন্তানই হচ্ছে আপনার সম্পদ। আপনি যেমন সম্পদ করার জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছেন, চিন্তাভাবনা করছেন, আপনি সম্পদ অঢেল সম্পদ করলেন, কিন্তু আপনার একটি সন্তান আপনার কথা শুনল না, সে নেশাগ্রস্ত হয়ে গেল, সে বিভিন্ন অকারণের সঙ্গে জড়িয়ে গেল। আপনি দেখবেন আপনার এই সম্পদের কোনো মূল্য নাই, কারণ আপনার যে সম্পদটি ভালো থাকার কথা ছিল সেই সম্পদটি নষ্ট হয়ে গেছে। আপনি অন্য অন্য সম্পদ দিয়ে আপনার কোনো লাভ হবে না। আমি বিশেষ করে যে সমস্ত মায়েরা আমার এই ক্লাসটি দেখছেন, মায়েদের উদ্দেশ্য বলবো, আপনারা সবসময় আপনাদের সন্তানের খেয়াল রাখুন, কারণ সন্তানরা কিন্তু মায়ের সাথে অকপটে কথা বলে, বাপের কাছ থেকে, পিতার কাছ থেকে অনেক কথা এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু মাকে তারা বেশি প্রাধান্য দেয়। সেই হিসাবে মা হিসাবে আপনি আপনার সন্তানকে সঠিক পথে রাখার জন্য বড় ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাসে ফিরে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আমাদের ক্লাসে আজকে আমি আমার পরিচয় প্রদান করছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সিনিয়র শিক্ষক বাংলা, ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। তোমরা খেয়াল করিস, আমি আমার প্রত্যেকটি ক্লাসে
আমি আমার মোবাইল নাম্বার এবং আমার ইমেল নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি, যেন যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। শুধু আমার ক্লাস না, বাংলাদেশের যে প্রান্ত থেকে যেখান থেকে তোমরা বাংলা সম্পর্কিত কোনো প্রশ্ন করতে চাও, আমি সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা দেখি তোমাদের জন্য আজকে আমি যেটা রেডি করেছি সেই ক্লাসটি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, বাংলা দ্বিতীয় পত্র, যেটাকে আমরা বাংলা সেকেন্ড পার্ট বলি। নবম দশম শ্রেণীর জন্য অধ্যায় নিয়ে আসছি তৃতীয় এবং পরিচ্ছেদ হচ্ছে 6, ষষ্ঠ। তো আমরা দেখি আমাদের আজকের যে পড়াটা নিয়ে আসছি, আমরা ছবি দেখে বুঝবো কি পড়তে যাচ্ছি, আমরা কোন সেকেন্ড পার্টের কোন অধ্যায়টা কোনটা আমরা পড়তে যাচ্ছি, কি পড়তে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলি তোমরা মনোযোগ সহকারে দেখো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিংহাসন, আসন দেওয়া রয়েছে। আসন অর্থাৎ চেয়ার, একটা চেয়ার খালি রয়েছে, একজন বসে আছে এবং সেই লোকটাকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি বড় ধরনের মানুষ, একজন রাজা বাদশা এরকম টাইপের লোক হবে, উনি চেয়ারে বসে আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এই ছবির মাধ্যমে কিছু বুঝলাম কি না? তো আমরা আরও ছবি দেখি, তাহলে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে। আমরা আরও দুটো ছবি দেখেছি, স্পষ্ট করে দেখা যাচ্ছে। দেখো এখানে যে চেয়ার আছে সেই চেয়ারের পায়াতে কি রয়েছে, সিংহ রয়েছে। তাহলে সিংহ দিয়ে আমাদের চেয়ারের পায়া বানানো রয়েছে। এই পাশে রয়েছে দেখো আর একটা চেয়ার, এরকম বড় চেয়ার। তাহলে কি সিংহ আমরা যে চিনছি কার মাধ্যমে? সিংহার চিহ্নিত সিংহ দেখে আমরা চিনতে পারছি। তাহলে সিংহ তার চিহ্ন। তাহলে আমাদের দেখো এখানে বলা আছে যে চেয়ার বা সিংহাসন, সিংহাসন কত আছে? সিংহর সাথে যোগ হবে আসন, সিংহাসন। তাহলে দেখো আমাদের যে আসনটা আছে, তাহলে আমাদের আজকের এই পাঠ আমরা যেটা পড়তে চাচ্ছি, তোমরা বুঝতেই পারিছো যে আমাদের আজকের পাঠটা কী হবে। এতক্ষণ তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তাই না? কী হবে আজকের পাঠ? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকের পাঠ হচ্ছে আমরা পড়ব সমাস। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এই অধ্যায়টি যদি সঠিকভাবে পড়ি, দেখবা তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে গেছে। আমরা ভীতি প্রদর্শন না করে আমরা বোঝার চেষ্টা করি, দেখবা তোমরা ভালো পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা যেহেতু সমাস এখানে দিয়েছি, সুতরাং আমি সমাসের সংজ্ঞাটাও তোমাদের এখানে দিয়ে রেখেছি, তোমরা যাতে সহজেই বুঝতে পারো। আমি সমাস শব্দের অর্থ আছে কি? সংক্ষেপ, মিলন, একাধিক পদের একত্রীকরণ। সমাসের সংজ্ঞা হচ্ছে কি? সংক্ষেপ, আবার হতে পারে মিলন, আবার কী করছে? একাধিক পদে এক পদেকরণ। আছে কি? অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ বা একটি শব্দের সাথে আরেকটি শব্দ যুক্ত হয়ে যখন একটি শব্দ গঠনের প্রক্রিয়া হয়, সেটা হচ্ছে সমাস। কি বলছে? সমাস শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত বা মিলন, একাধিক পদে এক পদে পরিণত করা। আবার কাছে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ যদি একটির সাথে একটি সংযুক্ত করে যদি একটা বাক্য আমরা তৈরি করতে পারি, এই প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াটাকে বলা হয় সমাস। আমরা একটু খেয়াল করি, যেমন এখানে আমি তোমাদের দিয়েছি, যেমন দেখো ছবি দেখো, মা বাবা, মা ও বাবা, ধান ক্ষেত, ধানের ক্ষেত। আমি তোমাদের আর একটু বোঝানোর চেষ্টা করব, আস্তে আস্তে আসো। সমাজ সম্পর্কিত আমাদের কিছু জানার বিষয় আছে, তাই লিখেছি সমাজ সম্পর্কে জ্ঞাতব্য বিষয়, আমাদেরকে জানতে হবে এই বিষয়টি। সমাজ জানার আগে আমাদেরকে বিশেষ করে জানতে হবে, তাহলে আমরা সমাজ সহজেই বুঝতে পারবো। সমাজ শব্দের অর্থ সংক্ষেপ বা ছোট করা। আমি তোমাদের প্রথমে একটা দিয়েছি, সমাজ শব্দের অর্থ সংক্ষেপ বা ছোট করা। এই কথাটা মনে রাখতে হবে সবসময়।
তো এখানে যে আমাদের জ্ঞাতক বিষয় যেটা আমরা জানবো সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এগুলো আমি তোমাদের একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। আমরা আগে শুনি ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। 2 নম্বর আছে সমস্যমান পদ, সমস্যমান পদ। 3 নম্বর আছে সমস্ত পদ। 4 নম্বর রেখেছি পূর্বপদ, আর 5 নম্বর রেখেছি উত্তর পদ বা পরপদ। এই যে আমাদের 5টা, এই 5টা আমরা কি, এই 5টা কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, বিগ্রহ কাকে বলে, সমাস বাক্য কাকে বলে, আমরা একটা একটা করে দেখবো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবো। ভালো করে খেয়াল করে শোনো, সমস্ত পদকে ভেঙে যে বাক্য অংশ করা হয় তার নাম আছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, যে কোনো নামে তোমরা ডাকতে পারো। সমস্ত পদকে ভেঙে, সমস্ত পদ আমরা পরে আলোচনা করবো, একটা একটা করে বোঝার চেষ্টা করো। সমস্ত পদকে ভেঙে যে বাক্য অংশ করা হয় তার কি বলে, নাম হচ্ছে ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে আমরা এখন সমস্যমান পদ কাকে বলি আমরা একটু দেখি। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটিকে অন্তর্গত প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। সমাসের ভিতরে যে কটা পদ থাকবে প্রত্যেকটা একটা একটা করে সমস্যমান পদ বলবে। এইবার আসি সমস্ত পদটা কি। আমরা দুইটাই যে সমস্ত পদ বলাবি, সমস্ত পদটা কি। সমাস প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। মানে অর্থাৎ সমাস নিষ্পন্ন হলো যখন, তখন ওই পদটাকে বলা হয় সমস্ত পদ। যেমন আমরা বলি যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এইটা হচ্ছে সমস্ত পদ, সিংহাসন। পূর্বপদ কি আমরা খেয়াল করি, সমাসযুক্ত পদের প্রথম অংশ, সমাসের যে প্রথম যে অংশটা থাকবে, পদটা থাকবে, সেটাকে বলে আমরা পূর্বপদ বলি। আর শেষে যে পদ থাকবে সেটাকে আমরা বলবো উত্তরপদ বা পরপদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কথাটা একটু ভালো করে মনে রাখতে হবে। সমাজ যদি আমরা পড়তে চাই, সমাজ যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের এইগুলো ভালো করে পড়তে হবে। যেমন ব্যাস বাক্য, বিগ্রহ সমাস কাকে বলে, সমস্ত পদকে ভেঙে যে বাক্য অংশ করা হয় তার নাম আছে ব্যাস বাক্য। সমাসকে ভেঙে যে বাক্য অংশটা করা হয় ওইটাকে ব্যাস বাক্য বলা হয়। সমস্যমান পদ কাকে বলে, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটিকে অন্তর্গত প্রত্যেকটি পদকে, যে প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, যে আসন, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে সমস্যমান পদ। সমস্ত পদ মানে সমাস নিষ্পন্ন পদটিকে সমস্ত পদ বলে। পুরা সমাস নিষ্পন্ন যখন হয়ে গেল। পূর্বপদ আছে সমাসের প্রথম অংশকে পূর্বপদ এবং শেষ অংশকে পরপদ বা উত্তরপদ বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, মনে রাখার চেষ্টা করবা, দেখবা অতি সুন্দর। আমরা এখন একটু দেখব আমাদের এই সমাসের প্রয়োজনীয়তা আছে কি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা দেখব সমাসে প্রয়োজনীয়তা বা তার ব্যবহার। বাক্যে শব্দ ব্যবহার সংক্ষিপ্ত করার জন্য সমাসের সৃষ্টি। এই বাক্যে যদি আমরা সংক্ষিপ্ত করার জন্য আমরা এই সমাস সৃষ্টি করা হয়েছি, বাক্যকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য। সমাস দ্বারা 2 বা ততোধিক শব্দের সমন্বয় নতুন শব্দ অর্থবোধক পদ সৃষ্টি করে। সমাসের মাধ্যমে কি করে, 2 বা ততোধিক নতুন অর্থবোধক শব্দ পদ সৃষ্টি করে দেয়। সমাস শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ নিয়ম রীতি। কি বলতেছে, সমাস শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ নিয়ম বা রীতি। এই বাংলা দ্বিতীয় পত্রের কথা। সমাসের রীতি সংস্কৃতি থেকে বাংলা এসেছে, তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্ত প্রচুর পাওয়া যায়। কত সংস্কৃতি থেকে যদিও এসে থাকে, বাংলায় সমাসের দৃষ্টান্ত অনেক পাওয়া যায়, সেগুলো সংস্কৃতের নিয়ম খাটে না। এই বাংলায় যেগুলো পাওয়া যায় সেগুলো সংস্কৃতের নিয়ম সেখানে খাটে না। মনে রাখবে তোমরা এই কথাটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন তোমাদের যে আসলে আমরা কি শিখবো এই সমাজ থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শিকনফল। আসলে আমাদের শেখার দরকার যেটা, সেটাই শিকনফল। এখানে শিকনীয় কিছু বিষয় আছে, সেইটা আছে শিকনফল। আমরা এই শিকনফলগুলো আস্তে আস্তে অর্জন করবো। দেখি আমাদের এখানে কী কী শিকনফল আছে। সমাজের সংখ্যা আমরা বলতে পারবো, যদি বলেই ফেলাইছি তো শিখে ফেলাইছি। সমাসের শ্রেণী বিভাগ উল্লেখ করতে পারবো আমরা, হ্যাঁ অবশ্যই সমাসের শ্রেণী বিভাগ করবো ধীরে ধীরে। তারপরে দেখো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে পারবো, কীভাবে আমরা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করবো। তারপরে একটা কিছু সমাজ গঠনের নিয়মাবলী ব্যাখ্যা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা একটা করি এই আমাদের শিকনফলগুলো অর্জন করি।
প্রথমে আমরা সমাসের সংজ্ঞা আমরা জেনে ফেলাইছিলাম আগেই, যে সমাস শব্দের অর্থ সংক্ষিপ্ত বা মিলন, এক বা একাধিক পদে একাধিক পদ একাত্রীকরণ, অর্থপূর্ণ একাধিক পদ একাধিকরণকে সমাস বলে। ঠিক আছে, তো সমাসের শ্রেণী বিভাগটা আমরা দেখি, খেয়াল করো। সমাস হচ্ছে কয় প্রকার? 6 প্রকার। দেখো আমরা এই 6 প্রকার তোমাদের দেখাচ্ছি। সমাস হচ্ছে 6 প্রকার। 1 নম্বর আছে কি? দ্বন্দ্ব সমাস। 2 নম্বর আছে কর্মধারায় সমাস। 3 নম্বর আছে তৎপুরুষ সমাস। 4 নম্বর আছে বহুব্রী সমাস। 5 নম্বর আছে দ্বিগু সমাস। আর 6 নম্বর আছে অব্যয়ীভাব সমাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সমাস আমরা 6 প্রকার জানলাম। আমরা এটা মুখস্থ করব, এটা আমরা বোঝার চেষ্টা করব। সমাস হচ্ছে 6 প্রকার। তো আমরা দেখি আমাদের 6 প্রকার সমাস আমরা একটা একটা করে বোঝানোর চেষ্টা করবো তোমাদের। দেখো প্রথমে রয়েছে, দেখো ছবি দেখেই বুঝতে পারতো। আমি ছবি দিয়েছি তোমাদের জন্য, এই জন্য বোঝার সুবিধার জন্য তোমাদের ছবি দিয়েছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। মা বাবা, হ্যাঁ, মা বাবা কি হয়? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আমি তোমাদের সংজ্ঞাটা একটা করে সব কটা বলে দেবো, প্রত্যেকটা সংজ্ঞা বলে দেবো। পলান্ন, এটা আছে কর্মধারায় সমাস। মেঘাবৃত, মেঘ দ্বারা আবৃত অর্থাৎ তৎপুরুষ সমাস। অল্প বয়সী, বহুব্রীহি সমাস। সেতার, দ্বিগু সমাস। আর নিরামিষ, অব্যয়ীভাব সমাস। তাহলে আমি এখানে 6 প্রকার সমাসে তোমাদের 6টাই দেখালাম। আমি আস্তে আস্তে তোমাদের একটা একটা করে সংজ্ঞা তোমাদের এখন বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে দেখলেই আমি বোঝাতে সক্ষম হব। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। নিচের ছবিগুলো আমরা যদি দেখি, তাহলে তোমরা খেয়াল করতেছো, এখানে রয়েছে কি? খাতা কলম। তাহলে সমাস হবে কি? খাতা ও কলম। খাতা কলম। খেয়াল করো, ভাই বোন, ভাই ও বোন, আগে পাশে, আগে ও পাশে। আমরা এখানে কীভাবে বুঝবো এটা কোন সমাস? আমরা কিভাবে বুঝবো দ্বন্দ্ব সমাস? এটা যে সমাসে প্রত্যেকটি সমস্যবান পদের অর্থ প্রাধান্য পায় বা থাকে। আমরা খেয়াল করেছি, দেখো খাতা কলম, খাতা ও কলম দুইটাই আছে। খাতা ও কলম, খাতা কলম। ভাই ও বোন, ভাই বোন, আগেও পাশে, আগেও পাশে, দুইটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। সমস্যমান পদ আমরা বলেছিলাম প্রত্যেকটাকে, সমাসের যে কটা পদ থাকে প্রত্যেকটা পদকে সমস্যমান পদ বলে। সমাস নির্ণয় করে যে কটা পদ লাগে প্রত্যেকটা সমস্যমান পদ বলে। ক্লিয়ার? তো আমরা কি বলছি? যে দুটোর পদই প্রাধান্য পাবে। যেমন দেখো, ভাইও আছে, বোনও আছে, খাতাও আছে, কলমও আছে। তাহলে এটা আমাদের দুইটাই প্রাধান্য পাচ্ছে। এইটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, তোমাদের আমি দেখাচ্ছি। এখানে দেখো সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। দেখো আসনটা কি সিংহ চিহ্নিত। এই আসনে রয়েছে সিংহ, তার মাথার শুয়ে রয়েছে একটা ছবির মতন। তাহলে দেখো স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষা করার জন্য যে সৌধ। তারপরে রেখেছি অরুণ রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের কোন সমাসে পড়ে? আমরা একটু সংজ্ঞাটা দেখি। যদি তোমরা সংজ্ঞা দেখো তাহলে অবশ্যই তোমরা মনে করো। কাছে যেখানে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ, বিশেষণ কাছে যেখানে বিশেষণ পদ বা বিশেষণ ভাবাপন্ন পদ বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে সমাস হয় এবং কি বলতেছে? পর পদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা কর্মধারয় সমাস বলবো। কি বলতেছে? বিশেষণ, দেখো সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এই আসনটা কেমন? আসন হচ্ছে কি? বিশেষ্য। কি চিহ্নিত? সিংহ চিহ্নিত। তাহলে বিশেষণ চিহ্নিত। তাহলে এখানে আমাদের এটা কি বলতেছে? আমাদের বিশেষণ। আবার কাছে কি? সিংহাসন। খেয়াল করে দেখো, সিংহাসন পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। সিংহাসন, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ। তাহলে দেখো বিশেষ্যের সাথে বিশেষণ। অরুণ রাঙ্গা, অরুণ রাঙ্গা, রাঙ্গা হচ্ছে বিশেষণ। কিসের? অরুণ। বিশেষণের সাথে বিশেষণ। কাছে বিশেষণ ভাবাপন্ন বা বিশেষ্য ভাবাপন্ন পদ, বিশেষণ বা ভাবাপন্ন পদের সাথে বা বিশেষ ভাবাপন্ন পদের সাথে যখন সমাস হবে সেটাকে আমরা বলবো কর্মধারায় সমাস। তাহলে এখানে দেখো ক্লিয়ার। তারপরে আমরা খেয়াল করি, নিচের ছবিগুলো আমরা লক্ষ্য করি, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, বুঝবে। এখন দেখো, ভাতকে রাধা, ভাত রাধা, ভাত রাধা কি? ভাতকে রাধা, ভাত
রান্না করা। দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। যুদ্ধ থেকে বিরতি, যুদ্ধ বিরতি। আমরা এখানে কোন সমাস পাচ্ছি দেখো, এখানে দেখো যে সমাসে পূর্বপদের বিলুপ্তি বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে। পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে, লোপ পাওয়া মানে কি উঠে যাওয়া, চলে যাওয়া, সরে যাওয়া। অর্থাৎ এই দেখো ভাতকে রাধা, এই কে বিভক্তি চলে যাচ্ছে, ভাত রাধা। ক্লিয়ার? দুঃখকে প্রাপ্ত, এই দুঃখ কে প্রাপ্ত, কে চলে যাচ্ছে, দুঃখ প্রাপ্ত। যুদ্ধ থেকে বিরত, যুদ্ধ বিরতি থেকে এই চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে দেখো এখানে বিভক্তি চলে যাচ্ছে। পূর্বপদ, আমরা কি বলেছি না, পূর্বপদ কোনটাকে বলা হয়? সমাস সমান আগের পদটাকে বলা হয়, সমাসের আগের পদটাকে বলা হয় পূর্বপদ, আর পরেরটাকে উত্তরপদ বা পরপদ। তাহলে কী করে পূর্বপদ থেকে আমাদের বিভক্তি লোপ পাচ্ছে, কী লোপ পাচ্ছে, কে বিভক্তি লোপ পেয়েছে আর থেকে বিভক্তি লোপ পেয়েছে। তাহলে আমাদের এখানে তৎপুরুষ সমাস বলা হয় এটাকে, যখন কোনো বিভক্তি লোপ পায় এবং পূর্ব কি বলছে যে পরপদের অর্থ প্রাধান্য থাকে, তাকে আমরা কি বলি, তৎপুরুষ সমাস। তারপরে খেয়াল করো, দেখো অল্প বয়স যার, অল্প বয়স যার, দেখাচ্ছি ছবিতে দেখো পানি ওঠাচ্ছে, যার বয়স খুবই কম। ঘরের দিকে মুখ যার, ঘর মুখো। আদব জানে না যে, তাকে কি বলি আমরা, বেয়াদব। সংজ্ঞা হিসেবে আমরা এখানে কি পাচ্ছি একটু খেয়াল করো, যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝাবে। সমসমান আমাদের নিয়ম ছিল কি, দুটোর অর্থ প্রাধান্য পাতি হবে, অথবা পূর্বপদের অর্থ প্রাধান্য দিবে, অথবা পরপদের অর্থ প্রাধান্য দিবে। কিন্তু এখানে বলতেছে এই দুটোর কোনোটা, সমসমান পদের কোনোটার অর্থ প্রাধান্য পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে না, অন্য একটা পদকে বোঝাচ্ছে, তাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। আমরা একটু খেয়াল করি, এখানে দেখো সেই অল্প বয়স যার, অল্প বয়সী, এখানে আসলে অল্প বয়সী, অল্প বয়স যার, এখানে দুটোর একটা আসেনি। ঘরের দিকে মুখ যার, ঘর মুখো, একটা আসেনি। তারপরে দেখো আদব জানে না, বেয়াদব, কোনোটা আসেনি, যার জন্য আমরা এটাকে বলো বহুব্রীহি সমাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি দেখি, আরেকটা সমাস দেখি। চৌচাল যে ঘরের, দেখো উপরে খেয়াল করে দেখো, আমি ঘর দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তাকে বলা আমরা কি চৌচালা বলি, চারচালা বলি, যেটাকে বলা হয়। ত্রি বা তিন ভুজের সমাহার, দেখেন দেখো ত্রিভুজ। তে বা তিন পায়া যা, তিনটে পায়া যার, তে পায়া। তাহলে আমাদের এখানে খেয়াল করো, তোমরা খেয়াল করতে পারো, কাছে সমাহার অবলিক সমষ্টি, সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়। কি বলতেছে, সমাহার সমষ্টি কি, চৌ চাল যে ঘরের, ঘর আছে বিশেষ্য পদের সঙ্গে, কি বলতেছে, চৌচাল মানে চার চালের কথা বলতেছে, সংখ্যা বা সমষ্টি বোঝাচ্ছে, তাদের মিলন বোঝাচ্ছে, চার চালের সমষ্টি, দেখেছ? তাহলে কি বলতেছে, তিন ভুজের সমাহার, তিন বা ত্রি মানে তিন সংখ্যা, আর তিন ভুজের সমাহার ভুজ, এখানে তিন ভুজের সমাহার, তারপরে তে পায়া, তিন পায়া। এইখানে খেয়াল করো, তাহলে যে বিশেষক কাছে কি, যে মিলন অর্থে সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে আমাদের কী করছে, বিশেষ্য বা বিশেষ্য পদের যে সমাস হয়, সমাস নিষ্পন্ন, সেই পদটিকে বলবো আমরা দ্বিগু সমাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের সর্বশেষ যে সমাসটি আছে আমরা খেয়াল করব, আমিষের অভাব, আমরা কি বলি, নিরামিষ। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, ভিক্ষাও হচ্ছে না, দুর্ভিক্ষ। মিলের অভাব, গরমিল। তোমরা খেয়াল করে দেখেছ এখানে সব অভাব 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 ন অর্থ ব্যবহার করা হচ্ছে। তাহলে কি অব্যয়ভাব সমাস মানে হচ্ছে অব্যয়পদ সম্পন্ন। আমরা সবাই জানি অব্যয়পদ কোনো পরিবর্তন নাই, যে পদের কোনো ব্যয় নাই, সেটাকে আমরা অব্যয়পদ বলি। অর্থাৎ এখানে খেয়াল করো যে অব্যয় ভাব সমাস হচ্ছে অব্যয়ভাবাপন্ন সমাস হবে। ব্যাস বাক্যের পূর্ব পদে অব্যয় পদে বসে এবং ব্যাস বাক্যের পূর্ব পদে, দেখেছ, আমিষের অভাব, আমিষ, হ্যাঁ, পূর্ব পদে বসতেছে, কাছে কি বসে এবং পূর্ব পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে আমরা বলবো অব্যয়ভাব সমাস।
পুরো অব্যয়ভাব সমাস কি বলতেছে, ব্যাস বাক্যের পূর্বপদে অব্যয় পদ বসে এবং সেই পূর্বপদের অর্থই প্রাধান্য থাকে, সেটাকে আমরা বলবো অব্যয়ভাব সমাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একে একে 6টি সমাস তোমাদের সাথে আলোচনা করলাম। এছাড়া আমাদের কয়েকটি আরও সমাস আছে, সেই সমাসগুলো আমরা একটু দেখে নেব। সেগুলো শুধুমাত্র দেখো কি আছে, প্রাদি সমাস, নিত্য সমাস, উপপদ সমাস, আর আছে অলোক সমাস। তো কাজে এইসব সমাসের প্রচুর উদাহরণ পাওয়া যায় না, এই জন্য এগুলোকে অপ্রধান সমাস বলে। এই সমাসগুলো আমরা আছে কিন্তু অনেক উদাহরণ পাওয়া যায় না, এগুলোকে আমরা অপ্রধান সমাস বলি। প্রধান সমাস আমাদের তালিকা কয় প্রকার, আমরা 6 প্রকার পড়লাম, আর অপ্রধান সমাস আছে এই 4 প্রকার। এইগুলোর প্রচুর পরিমাণ উদাহরণ আমরা সংগ্রহ করতে পারি না বা পাই না, এই জন্য আমরা অপ্রধান হই। প্রাদি সমাসটা কি দেখো, প্রাদি দেখো প্রতি, পুরো, প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য সমাস হয় তাকে আমরা বলি প্রাদি সমাস। কি বলতেছে, পুরো, প্রতি, প্রভৃতি এর সাথে অব্যয় সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত সমাস হয় তাকে আমরা বলবো প্রাদি সমাস। যেমন দেখো এখানে দেখো, মানে প্রকৃষ্ট যে বসন, প্রবসন, পরি মানে কি চতুর্দিক, যে ভ্রমণ, পরিভ্রমণ, অনুতে বা পশ্চাৎ, ওই যে আমি এখানে বলছিলাম তোমাদের দেখো পশ্চাৎ আছে, যে তাপ, অনুতাপ, তাহলে প্রাদি সমাস গেল। নিত্য সমাসটা কি দেখো, যে সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, কোনো ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, তাকে নিত্য সমাস বলে। যেমন অর্থবাচকতা, ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন কি দেখো, অন্য গ্রামান্তর, কেবল দর্শন মাত্র, অন্য গৃহান্তর, কাল বিষাক্ত, কাল কথাটা হচ্ছে বিষাক্ত, জম তুল্য, যাকে কাল তুল্য সাপ মানে কি কাল সাপ বলা হয়, যেখানে এখানে কাল বর্ণের নয়, এখানে কালো বর্ণে বলেছে। কাল তুল্য সাপ মানে কি, এখানে কাল তুল্য সাপ মানে এখানে কিন্তু তোমাদের রং বোঝাচ্ছে না, কালার বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কি যে বিষাক্ত সাপ, কাল সাপ, তুমি, আমি, সে, আমরা ইত্যাদি, এগুলো হচ্ছে কি সমাস, নিত্য সমাস। মনে রাখবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের শেষে এসে গেছি। আমি এতক্ষণ তোমাদের যা পড়ালাম তোমরা মনে রাখতে পারছো কিনা আমি তোমাদের ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে আমি জিজ্ঞেস করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। সমাস কাকে বলে, সমাস শব্দের অর্থ কী, দ্বন্দ্ব সমাস পদের প্রাধান্য থাকে, দ্বন্দ্ব সমাসে কী প্রাধান্য থাকে আমি তোমাদের বলেছিলাম যে কি থাকে, দুইটারই অর্থ প্রাধান্য থাকে। তারপর আছে দেখো সমস্ত পদ কাকে বলে, একটু উদাহরণ দিয়ে তুমি সমস্ত পদ বোঝাই দিবা যে এইটা এর মধ্যে সমস্ত পদ আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন সমাসে ব্যাস বাক্যর পূর্বপদটি অব্যয় পদ বসে, অবশ্যই তোমরা বুঝতে পারিছো যদি ক্লাসটি ঠিকমতো করে থাকো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অনলাইন ক্লাসের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা সেটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। এই বাড়ির কাজটি তোমরা প্রতিনিয়ত করার চেষ্টা করবে। বাড়ির কাজ করতে হলে তোমাকে বই পড়তে হবে, এই জন্য বাড়ির কাজটাকে অত্যন্ত আমরা গুরুত্বের সাথে দেখছি। এই বাড়ির কাজ তোমাদের কাছে দেখা হবে, জিজ্ঞাসা করা হবে, বাড়ির কাজে পরে তোমাদেরকে মূল্যায়নও করা হতে পারে। তো আমাদের আজকে যে বাড়ির কাজ আছে, নতুন নতুন শব্দ তৈরি করাই সমাসের কাজ। উক্তিটি যথাযথ বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। আমি কি বলছি যে নতুন নতুন শব্দ তৈরি করা হচ্ছে কি সমাসের কাজ, হ্যাঁ এটা সত্য কথা। এই নতুন নতুন শব্দ তৈরি করা হচ্ছে সমাসের কাজ, এটা তোমার বাড়ি থেকে লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষে এসে গেছি এবং আমরা বলতে চাই সর্বশেষ যে তোমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে অনলাইন ক্লাসে থাকবে এবং ধর্মীয় অনুশাসন মেনে বাপ মার কথা শুনে তোমরা চলাফেরা করার চেষ্টা করবে এবং আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাতে, এই প্রত্যাশা রেখে আগামী ক্লাসে আবার দেখাবে তোমার সাথে। এই প্রত্যাশাকে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।